আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এখনকার ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের সব সেটিং যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব। তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আলো ঠিক আছে কিনা, অথবা ভিডিও ঠিক আছে কিনা। তাহলে আমরা একটা উদ্দীপক লিখেছি, ওই উদ্দীপক রিলেটেড সমস্যাগুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটু চেক করে নিব যে আমাদের সেটিং সব ঠিক আছে কিনা। কেমন? আচ্ছা, দেখো, আমরা একটা উদ্দীপক লিখেছি। তোমরা আগে উদ্দীপকটা তোলো। একটা কক্ষ, একটা নিউক্লিয়াস, 1 2 3, আমরা 3টা কক্ষপথ শো করেছি। প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে যাকে আমরা এ বলেছি, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটাকে বি বলেছি, এবং তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন সি, আবার তৃতীয় কক্ষপথের আরেকটা ইলেকট্রন ডি বলা হয়েছে। এইটা তো ডায়াগ্রামটা হাইড্রোজেন পরমাণুর জন্য প্রযোজ্য। প্রথম কোশ্চেন, এ বি সি এর এ বি এবং সি ইলেকট্রনের শক্তির মান নির্ধারণ, অর্থাৎ এ বি এবং সি চিহ্নিত ইলেকট্রনের এনার্জি বা শক্তি কত, এটি আমরা বের করব। 2, বি এর শোষণ বর্ণালীর সর্বনিম্ন, বি ইলেকট্রনটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি কত, এটি শিখব, তারপরে আমরা ওটার মধ্যে যাব। এবং লাস্ট, ডি ইলেকট্রনটির ক্ষেত্রে, অর্থাৎ ডি ইলেকট্রনটা নিচের দিকে পতিত হচ্ছে, ডি ইলেকট্রনটির ক্ষেত্রে 3 মোল ফোটনের শক্তি কত। তাহলে আমরা 3টা সমস্যা নিয়েছি, আমরা এই 3টা সমস্যা শেয়ার করব। তোমাদের যদি তোলা হয়ে যায়, আগে একটু তোলা হয়ে গেলে তারপরে আমরা শুরু করতে পারি। তোমাদের তোলা হয়েছে কিনা একটু বলতে হবে। তোলা শেষ হলে তারপরে আমরা শুরু করব। উদ্দীপকটা তোলা শেষ হয়ে গেলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, যারা হয়তো, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, যারা শেষের দিকে সংযুক্ত হয়েছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম কল্পনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন একটা, ঠিকই আছে, তা যদি ওই ইলেকট্রনগুলো ওই কক্ষপথে থাকতো তাহলে কি হতো? কথাটা তাই, একত্রে সবগুলো না, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটা যদি এখানে থাকতো তাহলে কি হতো? এখানে, এখানে এবং এইটা। প্রথম কোশ্চেনটা, এ বি সি ইলেকট্রনের শক্তির মান, এ ইলেকট্রনটির শক্তি, বি ইলেকট্রনটির শক্তি এবং সি ইলেকট্রনটির শক্তি, 3টা ইলেকট্রনের শক্তি বের করব। তারপরে বি ইলেকট্রনটির শোষণ, এই শোষণ আর নির্গমন বর্ণালী কিভাবে বের করে তাও দেখব। আর ডি ইলেকট্রনটির ক্ষেত্রে 3 মোল ফোটনের শক্তি কত, এটা বের করব। ডি ইলেকট্রনটির ক্ষেত্রে এইটার ক্ষেত্রে 3 মোল ফোটনের শক্তি কত সেটি বের করব। আচ্ছা, আসো তাহলে ফার্স্ট, কোনো একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রনের, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান নির্ধারণের একটি সূত্র আছে। তাহলে যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের
ইলেকট্রনের, তাহলে যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ধারণের সূত্র। তাহলে যে কোনো পরমাণুর যে কোনো ইলেকট্রনের শক্তি, আমরা যদি যে কোনো একটা মৌলের যে কোনো কক্ষপথে ইলেকট্রনের এনার্জি বা শক্তি যদি বের করতে চাই তাহলে কি ইউজ করব? দেখো, এটা হচ্ছে E ইকুয়াল মাইনাস। এখন এই মাইনাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক। কেমন? ইলেকট্রনের শক্তি ঋণাত্মক। -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো তাহলে কি, ই হচ্ছে এনার্জি আর মাইনাসটা এসেছে ইলেকট্রনের শক্তির মান মাইনাস, ইলেকট্রনের চার্জ মাইনাস। তাহলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কয়েকবার যদি একটু নিজে 2-4 বার লিখলে এবং প্র্যাকটিস করলে আস্তে আস্তে মনে থেকে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এখন এর কোনটা কি সেটার মধ্যে আমরা যাব। দেখো, পাই তো কিছু না, এম সমান সমান ইলেকট্রনের ভর, এম ইকুয়াল ইলেকট্রনের ভর। এখন যে কোনো মৌলই হোক না কেন ইলেকট্রনের ভরটা ফিক্সড, ইলেকট্রনের ভর ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেই ভরটা কোন এককে নেব। আমরা যে কোনো এককে এই মানটা নিতে পারি। তো এখন সেই ক্ষেত্রে আমরা দুইটা একক সাধারণত ব্যবহার করি, একটা সিজিএস অথবা এসআই, যে কোনো একটা একক ব্যবহার করা যাবে, সিজিএস এবং এসআই। যদি তুমি সিজিএস একক ব্যবহার করো সব কয়টা পদ সিজিএস এ নিতে হবে, আর যদি এসআই ব্যবহার করো সবগুলো পদ এসআই তে নিতে হবে। অর্থাৎ সিজিএস এর মধ্যে এসআই আর এসআই এর মধ্যে সিজিএস এটা ব্যবহার করা যাবে না। সিজিএস এর মধ্যে এসআই আর এসআই এর মধ্যে সিজিএস এটা ব্যবহার করা যাবে না। যদি সিজিএস সব সিজিএস, যদি এসআই সব এসআই, তো আমরা দুটোই আলাদাভাবে দেখাবো। কোন ক্ষেত্রে কোন মানটা হবে। তো যদি আমরা সিজিএস নিই তাহলে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই এককে ব্যবহার করতে হবে। তখন ভরের মান গ্রামে আসবে, কেজিতে না। ভরের মান গ্রামে আসবে, কেজিতে না। এখন ইলেকট্রনের যে ভর, দেখো 9.11 10⁻³ হলে কেজি হতো, কিন্তু যেহেতু আমরা গ্রামে নিব কাজেই তাহলে এইটা হবে -28। কেন? আমরা সাধারণত -31 এইটা দিতে বেশি অভ্যস্ত, -31, আর এখানে সেটা -28 হবে। 31 হলে হতো কেজি, আর -28 হলে হবে গ্রাম। তাহলে যেহেতু সিজিএস একক, তাহলে আমরা এইটাই যাচ্ছি সিজিএস এর ক্ষেত্রে। একটু খেয়াল করতে হবে, আমরা সিজিএস এর ক্ষেত্রে যাচ্ছি। তাহলে 28। আচ্ছা, গেল একটা। এটা হচ্ছে ভর, যে ইকুয়াল হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেহেতু হাইড্রোজেন, কাজেই ক্ষেত্রে জেড ইকুয়াল 1, কারণ যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য, কাজে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1। এটা যে কোনো মৌলের জন্যই প্রযোজ্য হতে পারে। যদি সোডিয়ামের জন্য প্রযোজ্য হয় তাহলে জেড এর মান হবে 11 হবে। তো এক্ষেত্রে জেড এর মান পাবো 1। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, 4.8 × 10⁻⁻10 ESU।
ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, 4.8 into 10 to the power minus 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। n হচ্ছে কক্ষপথ সংখ্যা, n হচ্ছে, এখন n কক্ষপথ সংখ্যা, আমরা যদি এই ইলেকট্রনটা নেই তাহলে কক্ষপথ n এর মান হবে 1, b এর জন্য হলে 2, c এর জন্য হলে 3। তাহলে ইলেকট্রনের চার্জ 4.8 10 to the power minus 10 ESU, n হচ্ছে কক্ষপথ। এই ইলেকট্রনটার জন্য n এর মান 1, b এর জন্য 2, c এর জন্য 3, d এর জন্য n এর মান 3। n ইকুয়াল কক্ষপথ। তারপরে h, আমরা এখানে পরে মানটা লিখব, h সমান সমান প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক 6.624 into 10 to the power। এখন এখানে একটু বুঝতে হবে, যদি আমরা -34 ব্যবহার করি তাহলে জুল, এবং জুল যদি হয় তাহলে এসআই। আর সিজিএস এককের ক্ষেত্রে এইচ এর মান -27 আর্ক সেকেন্ড। আমরা মানগুলো সবই লিখে দিব। আর থাকলো পাই 3.1416। এখন দেখো এই সমীকরণের কোন পদ কি আমরা সিজিএস এককের ক্ষেত্রে ইউজ করেছি। তাহলে m ইলেকট্রনের ভর 9.11 10 to the power minus 28 গ্রাম, z পারমাণবিক সংখ্যা, এই ক্ষেত্রে z এর মান 1, e হচ্ছে ইলেকট্রনের চার্জ 4.8 10 to the power minus 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, n হচ্ছে কক্ষপথ সংখ্যা, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। যদি এটা সিজিএস হয় তাহলে 6.624 10 to the power minus 27 arc second, not per second, arc second, আর এটা পাই এর মান। যদি আমরা এবার এই ইলেকট্রনটার জন্য বের করতে চাই, এই সূত্রটা ব্যবহার করব তার জন্য এই ইলেকট্রনের ক্ষেত্রে। এখন একটু দেখো, তাহলে এই ইলেকট্রনের জন্য আমরা প্রথমে, এই ইলেকট্রন মানে কি, যে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আছে, কার, হাইড্রোজেন। তাহলে আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান নির্ধারণ, এইটা হচ্ছে ব্র্যাকেটে এ এর ক্ষেত্রে। তাহলে আমরা এ এর ক্ষেত্রে এই কাজটা করতেছি, আমরা এর ক্ষেত্রে এই কাজটা করছি যে এইটা বের করব। এখন দেখো এই যে সমীকরণটা, ওই সমীকরণটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। দেখো পাই এম এইচ ই, এই মানগুলো হচ্ছে ধ্রুবক, এই মানগুলো সবার জন্যই এক। পাই সবার জন্যই ফিক্সড, ইলেকট্রনের ভর সব ক্ষেত্রেই এক, ইলেকট্রনের চার্জ কোনো পরিবর্তন নাই, প্লাঙ্ক কনস্ট্যান্ট ও ধ্রুবক, শুধুমাত্র জেড এবং এন চেঞ্জ। তাহলে এই সমীকরণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথম ফিক্সড মানগুলো কি কি দেখো, 2 পাই স্কয়ার এম E4 ডিভাইডেড বাই এইচ স্কয়ার ইনটু জেড স্কয়ার বাই এন স্কয়ার। এই সমীকরণটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এটা লিখলাম, এই সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এইটা লিখলাম। এখন এই সমীকরণটাকে যদি রিঅ্যারেঞ্জ করে এইটা লেখা যায়, এখন এই যে মান, এই মানটুকু, এই মানটা আমরা সরাসরি বসাবো, এখান থেকে নিব। এই মান যদি আমরা এখানে বসাই, এখান থেকে যদি নেই, তাহলে এই মানটা কারোর জন্য চেঞ্জ না, শুধু চেঞ্জ হবে এইটা। তাহলে মানটা বসাই, যদি তুমি মান বসাও তাহলে দেখো -2 পাই 3.1416 স্কয়ার ইনটু ইলেকট্রনের ভর 9.11 10 to the power minus 28 ইনটু ইলেকট্রনের চার্জ 4.8 ইনটু 10 to the power minus 10, তারপরে পাওয়ার 4, এইটা 2, এটা পাই স্কয়ার
এইটা এম, এইটা ই এর মান তার পাওয়ার, আর নিচে এইচ 6.624 10⁻⁻27 তার স্কোয়ার। এখন এখান থেকে অল্প একটু জায়গা নেই আমরা। এবার এই হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের জন্য এটার মানও 1 আর এইটার মানও 1, কাজেই এই দুটো এখন 1 1 হয়ে যাবে। এই দুটোই, এটার মানও 1, এটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জেড এর ক্ষেত্রে 1 আর কক্ষপথ এই ক্ষেত্রে 1, তাহলে এই মানটুকু আর থাকে না। এই মানটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে একটা মান পাবা। এই মানটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে একটা মান পাবা। এখন এই মানটুকু ক্যালকুলেটরে আমরা যদি ইউজ করি তাহলে যে মানটা পাবো, এ পর্যন্ত ঠিক আছে কিনা তোমাদের? এই পর্যন্ত ঠিক আছে কিনা? -27 37 না, এটা -27 কেমন? এটা এইচ এর মান। তাহলে এই মানটা বসালে আমরা যেটা পাবো 2.17 ইন্টু 10⁻⁻11। তাহলে এনার্জি এখানে আর্গ এককে পাবো। এইটার এনার্জি আমরা আর্গ এককে পাবো। আচ্ছা, ঘোলা দেখা যায়। বোর্ড ক্লিয়ার আছে কিনা? কেউ বলেছো বোর্ড ঘোলা দেখা যাচ্ছে। বোর্ড কি ঘোলা নাকি ক্লিয়ার হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, মানে বোর্ড কি ঘোলা নাকি ক্লিয়ার হয়েছে? বোর্ডে দেখতে অসুবিধে হচ্ছে কিনা? আচ্ছা, ভেরি গুড, সব ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? যে কোনো একজন, তোমরা তো এই পর্যন্ত, যে পর্যন্ত আমরা অগ্রসর হলাম অঙ্কটার, এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এইটুক পর্যন্ত বুঝেছো কিনা? আচ্ছা, ওকে, ক্লিয়ার, সেটা ঠিক আছে। মানে কারো কারো ঘোলা হলে তোমার পার্সোনাল প্রবলেম, কেমন? ওটা যেহেতু কারো কারো তো ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, এবার দেখো এই যে মানটা, এই মানটা তো আর্গ এককে। এখন আমরা একটু সাইডে জায়গা নিব, আমরা এই উপরের দিকে হয়তো একটু জায়গা নেই, তাহলে আমরা অথবা আমরা প্রশ্নটা মুছে ফেলি। প্রশ্ন আমরা পরে বুঝতে পারবো। আমরা প্রশ্নটা, উদ্দীপকটা মুছে ফেললাম। একটু দেখো, এই যে আর্গ এবং জুল, এই যে শক্তি, সেটা আর্গ এককেও নেওয়া যাবে, জুলেও নেওয়া যাবে। তো এখন শক্তির মান আর্গ এবং জুল উভয় এককে নেওয়া যাবে। এখন আর্গ হচ্ছে সিজিএস এর ক্ষেত্রে আর জুল হচ্ছে এসআই এর ক্ষেত্রে। এখন আর্গের সাথে জুলের একটা ছোট্ট সম্পর্ক আছে। কি? আর্গ হচ্ছে কাজের বা শক্তির ক্ষুদ্রতম একটা একক। কাজের ক্ষুদ্রতম একক। তাহলে একদম ছোট্ট একটা শক্তি যে বা কাজ করতে, ছোট্ট যে শক্তিটা, সেটা কাজ বা শক্তি বলি আমরা এখানে, যেহেতু শক্তি নিয়েছি। শক্তি আর কাজ তো একই। তো এক্ষেত্রে আর্গ হচ্ছে সবচেয়ে ছোট একটা। যেমন মনে করো একটা চুল, ওটা যদি সরাতে হয় তাও একটু শক্তি লাগে, কিন্তু শক্তিটার পরিমাণ অনেক কম। শক্তিটার পরিমাণ অনেক কম। এরকম 1,10⁻⁷ আর্গ পরিমাণ একত্রিত হলে 1 জুল কাজ হয়। 10⁷ আর্গ, তার মানে 1 কোটি। 1 কোটি আর্গ একত্রিত হলে 1 জুল কাজ সম্পন্ন হয়। কেমন? তাহলে 10⁷ আর্গ ইকুয়াল 1 জুল, এটা মনে রাখবা। 1 কোটি।
এখন এই আর্গের মানকে এবার দেখো যদি আমি জুলে ট্রান্সফার করি তাহলে 10⁷ আর্গ ইকুয়াল 1 জুল, তাহলে 1 আর্গ ইকুয়াল 10⁻⁻7 জুল। সুতরাং আর্গের মানকে 10⁻⁻7 দ্বারা গুণ করলে এটা জুল হয়, আর জুলের মানকে যদি আমরা 10⁷ দিয়ে গুণ করি তাহলে আর্গ হয়ে যায়। আর্গের মানকে 10⁻⁻7 দ্বারা গুণ করলে জুল হয়, আর যদি আমরা আর্গের মানকে মানে জুলের মানকে আর্গে নিতে চাই তাহলে 10⁷ দিয়ে গুণ করব। তাহলে এবার দেখো আর্গ আছে, আমরা জুলে যদি নিতে চাই -2.17 10⁻11 ইন্টু 10⁻7, এটা এখন জুল হয়ে গেছে। তাহলে -2.17 ইন্টু 10⁻18 জুল। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনটার শক্তি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান এইটা। অর্থাৎ আমরা যদি এইরকম নেই, এটা হাইড্রোজেন পরমাণু, এটা প্রথম কক্ষপথের ইলেকট্রনটা, এইটা এ, তাহলে এই ইলেকট্রনটার শক্তি, এই ইলেকট্রনটার শক্তি এ কক্ষপথের ইলেকট্রন এর শক্তি সমান সমান -2.17 ইন্টু 10⁻18 জুল। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমরা বের করে ফেললাম। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করলাম। এখন ওই হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ বি, এই ইলেকট্রনটার যদি শক্তি বের করতে চাই, এই ইলেকট্রনটার শক্তি যদি বের করতে চাই, তাহলে দেখো এবারে আমরা যাব বি ইলেকট্রনটির শক্তি নির্ণয়। এখন বি ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে। দেখো সূত্রটা হচ্ছে E = -2 π² m Z² E4 বাই n² h²। এখন এই সমীকরণটাই আমরা ব্যবহার করব। এবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি কি, 2 π² m E4 বাই h², আর এপাশে যেটা থাকলো Z² বাই n²। এই মানটা ফিক্সড, এই মানটা আমরা অলরেডি এই যে ব্যবহার করেছি। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি। এইটা শুধু হাইড্রোজেন না, সকল পরমাণুর জন্য এই মান ফিক্সড, শুধু এই জায়গাটা আমরা চেঞ্জ করব। এখন যদি তুমি এই জায়গাটায় কাজ করতে চাও, এখন শুধু মানটা বসিয়ে আমরা ডাইরেক্ট ক্যালকুলেট নাও যদি করি তাহলে এটা লিখতে পারবো। এখন তাহলে এখানে আমরা সরাসরি এইভাবেই যদি যাই মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন করা লাগবে না, কারণ এই মানটা এইটাই হবে। তাহলে 2 ইন্টু 3.1416 গুণ 9.11 10⁻⁻28, তারপরে হচ্ছে ইলেকট্রন 4.8 ইন্টু 10⁻⁻10 4, তারপর 6.624 10⁻⁻27। এখন যেহেতু হাইড্রোজেন, এইটার মান 1, হাইড্রোজেন হলে তো সবসময় 1ই হয়, আর n এখন ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে এটা n² মানে 2²। এই ক্ষেত্রে n এর মান, তাহলে b এর ক্ষেত্রে n = 2, তাহলে শুধু চেঞ্জ হলো b এর ক্ষেত্রে n এর মান, তাহলে 1/n²। যেহেতু z এর মান ফিক্সড, তাহলে যে মানটা ছিল তাকে তুমি 4 দিয়ে ভাগ করলেই মানটা চলে আসবে। তাহলে -2.17 দেখো আমরা এখান থেকে যেটা পেলাম, প্রথম পাবো 11 ইন্টু এইটা পাবো, প্রথমে আর্গে পাবো এত আর্গ
ইন্টু 1/4। পরে আমরা একে একবারে যদি তুমি মান দিয়ে গুণ করে দাও তাহলে জুলেই লিখতে পারি, ইন্টু 10⁻⁻7 ইন্টু 1/4, এটা এখন জুল। তাহলে প্রথম কক্ষপথের শক্তির যে মান, সেই মানকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে দ্বিতীয় কক্ষপথের এনার্জি পাবা। এখান থেকে আমরা ছোট্ট একটা সম্পর্ক যদি যাই, সম্পর্কটা কি? যে কোনো কক্ষপথের যদি শক্তির মান বের করতে চাই তাহলে E1 ইন্টু E1 এর ভেতরে মাইনাস আছে, ইন্টু 1/n²। তাহলে n-তম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের শক্তি হবে E1 ইন্টু 1/n²। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর n-তম মানে কি, যে কক্ষপথ হয় হোক, এবার যদি তৃতীয়টাও হতো এইটা C, তখন E1 এর মান তো আমরা জানি এইটা, ইন্টু 1 দ্বিতীয় কক্ষপথ হলে 4, তৃতীয় কক্ষপথ হলে 9। যদি চতুর্থ কক্ষপথ হতো পরে আরো একটা, এই কক্ষপথের পরে যদি একটা হতো, মনে করো এইটা F, তাহলে এইটা 1/1 2 3 4 5, এটা 25 হতো। সুতরাং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কি হবে? দেখো, প্রথম কক্ষপথের শক্তি যদি এইটা হয়, এটা তো আমরা আগে বের করে ফেলছি, প্রথম কক্ষপথের শক্তি অলরেডি প্রথম বের করেছি, তাহলে সেটা পেলাম A এর শক্তি -2.17 10⁻⁻18 জুল। এখন তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি আমরা এই সূত্রটা ইউজ করি, -2.17 10⁻⁻18 ইন্টু 1 দ্বিতীয় কক্ষপথের জন্য 4, তাহলে তুমি 4 দিয়ে ভাগ করবা, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি পেয়ে যাবা। এখন যদি এইটাকে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 2.17 ইন্টু 10⁻⁻18 ভাগ 4, 5.425 10⁻⁻19। সুতরাং B এর শক্তি হবে -5.425 ইন্টু 10⁻⁻19 জুল। এখন তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি, En, তাহলে এখন এখানে E3 যদি আমরা বলি তাহলে হবে E1 ইন্টু 1/n, মানে আগে n দিলাম En, তাহলে n²। এখন তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে E3 এটা হবে E1 ইন্টু 1/3² মানে 9। তাহলে আমরা প্রথম কক্ষপথের শক্তির মান জানি, তাহলে এখন সহজেই আমরা পরেরটা যদি বের করি, -2.17 10⁻⁻18 ইন্টু 1/9 এত জুল। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই 2.17 10⁻⁻18 ভাগ 9, তাহলে দাঁড়ালো হচ্ছে 2.41 10⁻⁻19 জুল। তাহলে C এর শক্তি -2.41 ইন্টু 10⁻⁻19 জুল। হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরের হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ইচ্ছে করলে চতুর্থ, এই শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির মান আমরা বের করেছি। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এইটা প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়। এইটা প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এইটা তৃতীয় কক্ষপথ। তোমাদের একটু বলতে হবে যে হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি বের করতে পারবা কিনা। হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি
বের করতে পারবা কিনা হাইড্রোজেন পরমাণু? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তির মান বের করে তোমাদেরকে দেখিয়েছি। এখন আচ্ছা, পারভিন আক্তার, ভেরি গুড। জয়িতা হালদার, আচ্ছা থ্যাংক ইউ। জি স্যার পারবো। আচ্ছা ভেরি গুড। তাহলে এবার আসো যে হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি বের করলাম আমরা। এটা প্রথম কক্ষপথের, এইটা দ্বিতীয় কক্ষপথের, এইটা তৃতীয় কক্ষপথের। আমরা উদ্দীপকের প্রথম প্রশ্নটার উত্তরটা শেষ করেছি। এ বি সি ইলেকট্রনটির শক্তির মান বের করতে হবে, আমরা এটি বের করলাম। এখন দেখো তোমাকে আরেকটা শেখাই, যদি এরকম হতো, এটা আমরা হাইড্রোজেন পরমাণু বললাম না, এটা হচ্ছে যেটা দেখানো আছে, এটা একটা পরমাণু। এই ইলেকট্রনটার শক্তি বের করব, তাহলে বলো তো এখানে কি চেঞ্জ করবা? আমরা যদি এই ডায়াগ্রামে এই ইলেকট্রনটার শক্তি বের করতে চাই, আমরা যদি এই ডায়াগ্রামে এই ইলেকট্রনটার শক্তি বের করতে চাই, তাহলে এই ডায়াগ্রামে এই ইলেকট্রনটার শক্তি যদি বের করতে চাই, তাহলে এই ডায়াগ্রামে এই ইলেকট্রনটার শক্তি কি হবে, কি চেঞ্জ হবে, তাতে পরিবর্তন কোথায়? উদ্দীপকে আমরা একটা মৌল দিয়েছি, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন। এই মৌলটার শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটার শক্তির মান বের করব। তাহলে এক্ষেত্রে আমরা কি চেঞ্জ পাবো, কোথায় কোথায় চেঞ্জ হবে? আচ্ছা ভেরি গুড, তোমাদের জেড এবং এন, থ্যাংক ইউ। জেড এবং এন, আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমরা সূত্রটা তাহলে এরকম হবে কি, E ইকুয়াল -2 পাই স্কোয়ার এম E4 বাই এইচ স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই হচ্ছে সূত্রটা। তো এই মানটা ফিক্সড, তাহলে এই মানটা ফিক্সড, আমরা এটা তোমাদের করে দেখিয়েছি। -2.17 10⁻⁻18 হলে জুল, ইন্টু এত, এটা জুল, ইন্টু যেহেতু জেড এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 3, কাজেই তাহলে 3 স্কোয়ার বাই জেড, এবং এন কক্ষপথ হচ্ছে 2 এবং 2 স্কোয়ার, এত জুল। এই হচ্ছে এই ইলেকট্রনটার শক্তি, এইটা হচ্ছে এই ইলেকট্রনটার শক্তি। সুতরাং এখন যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করতে পারবো কিনা, যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের, যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তাহলে যে কোনো মৌলের যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করবা, যে কোনো একটা মৌলের যে কোনো একটা কক্ষপথের ইলেকট্রনের শক্তি। এটি যদি বের করি তাহলে আমরা দ্বিতীয় অংশটিতে যাব, তাহলে আমরা দ্বিতীয় অংশটিতে যাব।
আচ্ছা, ভেরি গুড, অনেকের কাছ থেকে পেয়েছি, থ্যাংক ইউ। এবারে আমরা যে পয়েন্টটা যাচ্ছি সেটা হচ্ছে এই শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি নির্ণয়। শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি নির্ণয়। শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি একটু বোঝো, তারপরে আমরা কাজ করব। আমরা এখানে একটা পরমাণুর ডায়াগ্রাম দেখিয়েছি, 1 2 3 4 5, এখানে 5টা কক্ষপথ শো করা হয়েছে। 1 2 3 4 5, ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে। এখন যদি আমরা এর শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি বের করি, কি করব? দেখো, এই ইলেকট্রনটা ইচ্ছে করলে এখান থেকে এখানে যেতে পারে, আবার ইলেকট্রনটা এখান থেকে এখানে যেতে পারে, ইলেকট্রনটা এখান থেকে এখানেও যেতে পারে। তার মানে এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের 3 4 5, কেন এরপরে 6এও যেতে পারবে, 7এও যেতে পারবে, ইচ্ছে করলে এখানেও যেতে পারে, আবার ইচ্ছে করলে এখানেও। তার মানে কি, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন উত্তেজিত হয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম কক্ষপথে যেতে পারে, উন্নীত হতে পারে। তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, এটা দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ইচ্ছে করলে 3-এ যেতে পারে, 4-এ, 5-এ, 6-এ, 7-এ, সব জায়গায় যাওয়া সম্ভব। এখন যদি ইলেকট্রনটা এখানে যায়, এখানে আসলো, এখানে আসলো, তাহলে দেখো এখান থেকে এখানে গেলে শক্তি সবচেয়ে বেশি লাগবে। এখানে তার চেয়ে একটু কম, এখানে তার চেয়ে একটু কম, এখানে তার চেয়ে একটু কম, এখানে সবচেয়ে কম শক্তি লাগবে। তাহলে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি মানে কি, যেখানে আছে ঠিক তার পরবর্তী উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি হচ্ছে এই ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ওঠার জন্য যে পরিমাণ শক্তি দরকার। তাহলে সর্বনিম্ন শক্তি বলতে আমরা শোষণ বর্ণালীর ক্ষেত্রে ঠিক তার উচ্চ শক্তি স্তরের শক্তি কত সেটি বুঝবো। এখন দ্বিতীয় স্তরের শক্তিটার মান এইটা, আর তৃতীয় কক্ষপথের শক্তির মান এইটা, এটা আমরা বের করতে পারবো। আমরা ধরলাম এটা হাইড্রোজেনের জন্য। এখন যদি এই ইলেকট্রনটা এখানে যায়, তার মানে কি ইলেকট্রনটা, তাহলে দেখো আমরা এইটার জন্য স্পেসিফিক এটার জন্যই যদি কাজ করতাম তাহলে কিভাবে করতাম। উদ্দীপকের, তোমাদের যে উদ্দীপকটা লিখে দিয়েছিলাম, উদ্দীপকের বি চিহ্নিত ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে অবস্থিত, অর্থাৎ n = এটি শক্তি শোষণ করে, এটি সর্বনিম্ন শক্তি শোষণ করলে তৃতীয় কক্ষপথে উন্নীত হবে।
তাহলে বি চিহ্নিত ইলেকট্রন যেটা ছিল, বি চিহ্নিত ইলেকট্রন উদ্দীপকে ওইটাই ছিল, বি চিহ্নিত ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে অবস্থিত, অর্থাৎ ওই ক্ষেত্রে এন এর মান 2। আর এটি যদি সবচেয়ে কম পরিমাণ শক্তি নেয় তাহলে তৃতীয় কক্ষপথে যাবে। এখন তৃতীয় কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথের শক্তি বিয়োগ করলেই শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি পাওয়া যাবে। সুতরাং শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি হবে, সুতরাং শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি হবে ডেল ই সমান সমান তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন E3 মাইনাস দ্বিতীয় শক্তি স্তরের E2। অর্থাৎ তাহলে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যদি বিয়োগ করে যায় E3 মাইনাস E2, তাহলে আমরা শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি পাব। তাহলেই আমরা শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি পাব। কাজেই শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি বের করার জন্য মূল থিম হচ্ছে ইলেকট্রনটা যেখানে যাবে ওই স্তরের শক্তি থেকে ইলেকট্রনটার যে স্তরে আছে ওই স্তরের শক্তি বিয়োগ করতে হবে। তো বোর্ডের একদম লাস্ট পর্যন্ত দেখতে পাও কি না, ডেল ই ইকুয়াল E3 মাইনাস E2 এ পর্যন্ত যতদূর সম্ভব হয়তোবা দেখা যাবে। এখন যদি আমরা এটি বের করি তাহলে তোমার তৃতীয় কক্ষপথের শক্তি তো আমরা বের করেছি এইটা, আর দ্বিতীয় কক্ষপথের শক্তি এইটা। তাহলে ডেল ই সমান সমান কি করব আমরা, E3 মাইনাস E2। তাহলে E3 হচ্ছে এইটা, এটা তো বের করেছি, কিন্তু তোমাকে পরীক্ষার সময় এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করে দেখাতে হবে। কিন্তু আমরা এখন যেহেতু বের করেছি এই জন্য ডাইরেক্ট ইউজ করতেছি। মাইনাস 2.41 10 টু দি পাওয়ার মাইনাস 19। দেখো এইটা হচ্ছে সূত্রের মাইনাস, আর E2 এইটা E2 এর একটা পার্সোনাল আবার মাইনাস আছে। তাহলে এইটা সূত্রের মাইনাস আর এইটা হচ্ছে ওর নিজস্ব মাইনাস। এইটা 5.425 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা দাঁড়াবে, এটা মাইনাস আছে পেছনে একটা, তাহলে মাইনাস 2.41 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্লাস 5.425 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এই দুটো মাইনাস হওয়াতে এইটা প্লাস হয়ে গেছে, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। সবসময় পার্থক্যটা ধনাত্মক হবে, ইলেকট্রনের শক্তির পার্থক্যটা সবসময় ধনাত্মক হবে। তাহলে 5.425 বিয়োগ 2.41 3.015 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটা এই পরিমাণ শক্তি শোষণ করলে সে তৃতীয় কক্ষপথে যেতে পারে। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটা এই পরিমাণ শক্তি শোষণ করলে সেটি তৃতীয় কক্ষপথে যেতে পারে। তো আমরা চেষ্টা করলাম ইলেকট্রন শোষণ বর্ণালীর ক্ষেত্রে সর্বনিম্ন শক্তির মান বের করা। শোষণ বর্ণালীর ক্ষেত্রে সর্বনিম্ন শক্তির মান বের করা আমাদের উদ্দীপকটা এরকম ছিল, এবং আমরা শোষণ বর্ণালীর ইলেকট্রনটা যতদূর মনে পড়ে এখানে ইন্ডিকেট করা ছিল বি। তো এখন এটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি ঠিক তার উপরের স্তরে। তাহলে ইলেকট্রনটা যেখানে আছে তার শক্তি আর তার উপরের শক্তি সবসময় তার উপর থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, তাহলে ওর শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি পাবো। এখন এই ইলেকট্রনটার মনে করো আমরা এই ইলেকট্রনটাকে পি দিলাম, এই পি ইলেকট্রনটার শোষণ বর্ণালী ডেল ই কি হবে বলো তো? পি ইলেকট্রনটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি ডেল ই এর মান কি থেকে কি বিয়োগ করলে পাবো বলো তো? যদি এটি তোমাদের কাছ থেকে আসে তাহলে বুঝতে হবে এগুলো ক্লিয়ার। উদ্দীপকের পি চিহ্নিত ইলেকট্রনটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি কি হবে? উদ্দীপকের পি চিহ্নিত ইলেকট্রনটির এই যে এইটা শোষণ বর্ণালীর শক্তি কি থেকে কি বিয়োগ করব এইটা একটু বলবা।
আচ্ছা, জয়িতা হালদার, ভেরি গুড। সরজিৎ, আচ্ছা অনেকেই আসছে, ভেরি গুড। আকাশ, পারভিন, থ্যাংক ইউ। তাহলে ই ডেইলি হবে 1 2 3 4। এটা কিন্তু দেখাও যাচ্ছে না, চোখে দেখাও যাচ্ছে না, বুঝেই নিতে হবে যে 4 তলার চাইতে উপরের তলা হচ্ছে পঞ্চম। তাহলে E5 মাইনাস E4। তাহলে আমরা ওই মৌলটার শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি পেয়ে যাব। তো একইভাবে বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তিও তাই। শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি আর বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি কিন্তু একই, সবসময় উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে। যদি এই ব্যাপারটা এরকম বলতো যে এই ইলেকট্রনটার বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি, এবার শোষণ না, মনে করো এইটা বি, তাহলে বি এর বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি তখন হতো যেখানে আছে ঠিক তার নিচে নামবে বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি বি। তাহলে বি এর বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি ডেইলি হতো, ও আছে 3 এ, তাহলে E3 মাইনাস E2, এটা হতো তার বিকিরণ বর্ণালী। কাজে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি আর বিকিরণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি ওই দুই কক্ষপথের শক্তির পার্থক্য। যদি তোমরা এটুকু পারো তাহলে তোমাদের একটা কাজ দিব। দেখো, এটা এখন একটু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, তোমরা বাসায় একটু চেষ্টা করবা। আমি একটু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। দেখো, এই চিহ্নিত ইলেকট্রনটির ক্ষেত্রে, অর্থাৎ এই ইলেকট্রনটা 1 2 3 4 চতুর্থ শক্তি স্তরে আছে। এই ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে আছে। এই চতুর্থ শক্তি স্তর থেকে সে দ্বিতীয় শক্তি স্তরে আসবে। তো আসলে ওরা বলছে যে ওখান থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে ওর 3 মোল ফোটনের শক্তি নির্ণয় করতে হবে। কত মোল? 3 মোল ফোটনের শক্তি বের করতে হবে। এখান থেকে যে শক্তি নির্গত হবে তার 3 মোল ফোটনের শক্তি। দেখো, ইকুয়াল এইচ নিউ, এটা হচ্ছে একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি। এখন এই সমীকরণ দিয়ে যদি একটা ফোটনের শক্তি বের করি, তার পরবর্তীতে ই ইকুয়াল, আমরা যদি 1 মোল ফোটনের শক্তি বের করতে চাই, Na ইন্টু এইচ নিউ, এটা হচ্ছে 1 মোল ফোটনের শক্তি। এখন যদি আমরা 3 মোল ফোটনের শক্তি বের করি, তাহলে 3 ইন্টু Na ইন্টু এইচ নিউ, তাহলে এটা হবে 3 মোল ফোটনের শক্তি। তাহলে এইটা দিয়ে আমরা 3 মোল ফোটনের শক্তি পাবো। 3 জানি, Na জানি,
এইচ জানি, আমাদের নিউ দরকার। এখন একটু তাকাও, আমরা যদি এখানে এইভাবে ব্যবহার করি 3 ইন্টু, দেখো সমীকরণটা আমরা এখানে লিখছি ইকুয়াল 3 ইন্টু এন এ ইন্টু কি দাঁড়ালো এইচ ইন্টু নিউ। তাহলে 3 ইন্টু এন এর মান জানি 6 পয়েন্ট, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা, এইচও জানি, নিউ। এখন দেখো আমরা এখান থেকে সি ইকুয়াল নিউ ল্যামডা, যদি তাই হয় তাহলে নিউ ইকুয়াল সি বাই ল্যামডা, তাহলে এটা না বসিয়ে আমরা সি বাই ল্যামডা বসাবো। এবার এইটা জানি, এটা জানি, এইচ জানি, সি আলোর বেগ তাও জানি, শুধু দরকার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যদি আমরা ওইটা বের করতে পারি তাহলে ওই 3 মানে ফোটনের শক্তিটা বের করতে পারবো। যদি ওইটা বের করতে পারি তাহলে 3 মোল ফোটনের শক্তি পাবো। এখন এখান থেকে ল্যামডা কি করে বের করব? আমরা যদি রিডবার্গের সমীকরণে যাই, দেখো নিউ পার 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই এ নন স্কোয়ার মাইনাস, এখন এই সমীকরণে n1 এবং n2 দিয়ে আমরা ল্যামডা পেয়ে যাব, আর যদি ল্যামডা বসাই তাহলে ই এর মান পাবো। যেহেতু ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আসবে, কোথা থেকে আসবে? 1 2 3 4 চতুর্থ শক্তি স্তর থেকে, তাহলে ইলেকট্রন যেখানে পতিত হয় সেটা হচ্ছে n1 এর মান, তাহলে n1 এর মান 2, আর ইলেকট্রনটা আসতেছে 1 2 3 4 থেকে n2 এর মান 4। এই মান দুইটা এখানে বসালে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। এইটার মান বসাবা 2, এইটার মান বসাবা 4, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পাবা। তরঙ্গ দৈর্ঘ্য পাবার পর এখানে বসাবা, তাহলে তুমি 3 মোল ফোটনের শক্তি পাবা। চেষ্টা করা হলো তোমাদের কিভাবে 3 মোল ফোটনের শক্তি বের করতে হবে সেটা মোটামুটি প্রয়োজনীয় তথ্যটা দেবার চেষ্টা করা হয়েছে। এখন তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসে আমরা এই রিলেটেড যত সূত্র আছে সবগুলো বলে দিব, এবং সূত্রের তোমাদের যদি শীট থাকে তো ভালো, আর শীট না থাকলে সূত্রের জন্য যে নিয়মগুলো দরকার সেগুলো তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব। যে যে সূত্র দরকার আর এককগুলো দরকার সেগুলো আজকেই হয়তো বা তোমাদের গ্রুপে পোস্ট দিব। কাজেই তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবা, আমরা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমাদের কোনো যদি সমস্যা, এটি যদি পারবো না এরকম কিনা, যদি এটি পারি তাহলে আমরা শেষ করতে চাই। শীট নাই, আচ্ছা একজন বলেছো শীট নাই, ঠিক আছে, তাহলে অঙ্কের জন্য যে তথ্যগুলো দরকার সেটা দিয়ে দিব। দেখো এটা অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন তুমি একটা দেখো, এখানে এইচ এর মান সবই তো বলে দেওয়া হলো, তাহলে তুমি যদি এই এইচ এর মানটা 6.624 10 টু দি পাওয়ার -34 নাও, তাহলে তুমি, আর এই ল্যামডা যদি তুমি মিটারে নাও, তাহলে শক্তি তুমি জুলে পাবা। তাহলে যদি এইটা তো নিয়েছো জুল, এইটা জুল সেকেন্ড, আর যদি তুমি সি আলোর বেগ 3.0 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এইটা নাও, আর এইচ যদি 6.624 10 টু দি পাওয়ার -34 জুলে মানে জুল সেকেন্ড এইটাই নাও, আর ল্যামডা যদি তুমি মিটারে নাও তখন ই এর একক হবে জুল। একটু খেয়াল রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে, এই জিনিসটা ভাইটাল। আমরা যদি এটা সিজিএস, এটা আমরা এসআই দেখিয়েছি, এটা কি দেখিয়েছি? এসআই। তাহলে যদি তুমি এসআই এর ক্ষেত্রে নাও তাহলে আলোর বেগ তাহলে 8, আর যদি সেন্টিমিটার হতো তাহলে হতো 10, তাহলে 3.0 10 টু দি পাওয়ার 8, আর যদি তুমি এইটা জুলের এসআই তে নাও তাহলে 34 জুল সেকেন্ড, তখন তুমি এইটা পাবা মিটারে, এই সমীকরণ থেকে এইটা পাবা মিটারে, তখন এনার্জি পাবা তুমি জুলে, আমি এটা তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।